শুরু করছি চিঠির আড়ালে ভালোবাসি পর্ব সংখ্যা 22। উনি আমার কথা শুনে বলে উঠল, এখন প্রায় 12টা বাজে। পার্লার থেকে মেয়ে এসে তোমার বান্ধবীকে সাজিয়ে চলে গেছে। আমি তোমাকে ডাকতে দিইনি যাতে তোমার ঘুমের ব্যাঘাত না হয়। চাইলে তুমি আবারও ঘুমাতে পারো, কিন্তু পরে সবাই তোমাকে দেখে হাসলে আমাকে কিছু বলতে পারবে না, বলে দিলাম। ওনার কথা শুনে আমি ধড়মড় করে উঠে বসলাম। উনি মুচকি হেসে বললেন, বউ যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে রেডি করে দিই। আমি অবাক হয়ে তাকালাম আর বললাম, আপনি আমাকে রেডি করে দিবেন? তুমি তো শাড়ি পরতে পারো না, যাও তো ঝটপট ফ্রেশ হয়ে এসো। আমি ফ্রেশ হয়ে আসার পর দেখি উনি আমার জন্য নাস্তা নিয়ে বসে আছেন। নাস্তা শেষ হলে উনি খুব যত্ন করে আমাকে একটি সিলভার রঙের শাড়ি পরিয়ে দিলেন। চুলগুলো আলগা করে ছেড়ে দিয়ে কানের পাশে দুটো সাদা ফুল গুজে দিলেন। আমি চোখে হালকা কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়ে সাজটা শেষ করলাম। উনি নিজের জন্য সিলভার ব্লেজার আর হাতে কালো ঘড়ি পরে তখন সামনে এলেন। আমি পলকহীন চোখে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, আচ্ছা এই লোকটা এত সুন্দর কেন? ছেলেদের এত মায়াবী চেহারা থাকা ঠিক না। প্রথম দিনেই তো ওনার এই চেহারার প্রেমে পড়েছিলাম। হঠাৎ ওনার দিকে তাকিয়ে আস্তে করে বললাম, এমপি সাহেব, আপনি এত কিউট কেন? উনি ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ কিছু বললে? কই না তো। তারপর উনি আমাকে নিয়ে স্টেজে পর্যন্ত গেলেন, যেখানে স্টেজ নীলা আর নাদিম ভাইয়াও ছিল। একে একে সবাই এসে ছবি তুলে যাচ্ছিল। দীর্ঘক্ষণ ছবি তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম। খেয়াল করলাম নয়ন সাহেব কোথায় যেন গিয়েছেন। আমি একা বসে ভাবতে লাগলাম, আমার তো স্বপ্ন ছিল নয়ন সাহেবের বউ সাজবো। এখন একটা সকাল চেয়েছি যেখানে চোখ মেলেই ওনাকে দেখবো। সব স্বপ্ন তো পূরণ হলো, তবে কেন মনে হচ্ছে চারপাশে একটা শূন্যতা। কেন আমি পুরোপুরি খুশি হতে পারছি না। আমার ভাবনার মাঝে নীলা এসে মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, কি রে আহিয়া, কি হয়েছে তোর? এমন মন মরা হয়ে বসিস কেন? আমি হঠাৎ ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। নীলা ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? ভাইয়াকে কিছু বলেছে? আমি নীলার কাঁধে মাথা রেখে বললাম, দোস্ত, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কাল যদি আমি রাফিন ভাইয়াকে বিয়ে করতে রাজি হতাম, তবে মাহফুজা আপুর কিছুই হতো না। মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছে রে নীলু, মনে হচ্ছে সে আমার কত আপন। নীলা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, পাগলের মতো কি বলছিস? তুই যদি রাফিনকে বিয়ে করতি তবে কি নিলয় ভাইয়া বাঁচত? তুই জ্ঞান হারানোর পর ভাইয়া যা করেছে তা কল্পনাও করতে পারবি না। আর মাহফুজা আপুর কপালে ওভাবে মৃত্যু লেখা ছিল, তার জন্য নিজেকে দোষ দিস না। আমি চোখের জল মুছে জিজ্ঞেস করলাম, আচ্ছা নীলু, মাহফুজা আপুর লাশটা কি হলো? নীলা দীর্ঘশ্বাস ফেলল, ভাইয়া তো তোকে নিয়ে খানবাড়িতে চলে এসেছিল। পরে আস্থানায় ওনার আব্বু আম্মু এসেছিলেন, ওনাদের একমাত্র মেয়ে বলে কথা। ওনাদের কান্না দেখে স্থির থাকা যাচ্ছিল না। পরে পুলিশ বডি নিয়ে যায়। আমি কিছু বলতে যাব তখনই দেখলাম স্টেজের নিচে এমপি সাহেব একটি মেয়ের সাথে খুব হাসাহাসি করে কথা বলছিল। মেয়েটার ভাবসাব দেখে মনে হচ্ছে সে যেন ওনার গায়ে ঢলে পড়বে। আমি আর দেরি না করে স্টেজ থেকে নেমে সরাসরি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। নয়ন সাহেব আমাকে দেখে আহ্লাদি গলায় বলল, আরে সুইটহার্ট, তুমি নিচে কেন আসতে গেলে? ডাকলেই তো আমি তোমার কাছে যেতাম। সে সময় মেয়েটা আমার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে আবদারে করলো, ভাবি আমার আর নিলয়ের কয়েকটা পিক তুলে দিবা? আমি মোবাইল হাতে নিয়ে নয়ন সাহেবের দিকে কড়া চোখে তাকালাম। উনি থতমত খেয়ে আমতা আমতা করে বলল, না মানে সুইটহার্ট, ও হচ্ছে আমার ভার্সিটির এক ফ্রেন্ডের চাচাতো বোনের ফুফাতো বোনের খালা সম্পর্কে আমার নানি লাগে। ওনার কথা শেষ হতে মেয়েটা আকাশ থেকে পড়লো আর বলল, কি নিলয়, আমি তোর নানি লাগি? এমপি সাহেব মেয়েটার কথার কোনো উত্তর দিলেন না। আমি আর সহ্য করতে না পেরে মোবাইলটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে একটা কৃত্রিম হাসি দিলাম। তারপর সজোরে এমপি সাহেবের শার্টের কলার চেপে ধরে যেই ওনাকে টেনে নিয়ে আসতে যাব, তখনই মেয়েটা ওনার হাত ধরে বাধা দিয়ে বললেন, কী রে নিলয়, ভাবি তোমার কলার ধরে আছে, তুমি কিছুই বলছো না কেন?
মেয়েটার কথা শেষ হতে এমপি সাহেব ঝট মেরে হাতটা ছাড়িয়ে নিলেন। একবার আমার দিকে আর একবার মেয়েটার দিকে তাকিয়ে বললেন, না নানি, ঘরের নানি, শুধু কলার কেন, আমার যা কিছু আছে সব তো আমার বইয়েরই ধরার। বই ধরবে তাই না বউ? আমি ওনার দিকে রাগি চোখে তাকালে উনি নিজের কলারটা আবারও হাতে এগিয়ে দিলেন। আমি একবার টেনে হিঁচড়ে ওনাকে সেখান থেকেই সরিয়ে আনলাম। মেয়েটা পেছন থেকে চিৎকার করে বলল, ভাবি নিলয়কে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমি ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে জবাব দিলাম, ওনাকে ফুলদানিতে সাজিয়ে রাখবো তাই। রুমে ঢুকেই ওনাকে ছেড়ে দিলাম। আমি এক পা করে ওনার দিকে এগোচ্ছি আর উনি ভয় এক পা করে পিছিয়ে যাচ্ছেন। পেছাতে এক সময় দেয়ালের সাথে ওনার পিঠ ঠেকে গেল। উনি হাত বাড়িয়ে আমতা আমতা করে বলল, সুইট হার্ট, তুমি কি মুডে চলে এলে নাকি? প্লিজ বউ, এখন ইটিস পিটিস করার মুড নেই আমার। ইটিস পিটিস করলে রাতে করো না হয়। ওনার কথায় কান না দিয়ে আমি সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার উচ্চতা 6 ফুট আর আমি 5 ফুট 4 ইঞ্চ। আমি ওনার বুকের সামনেও হতে পারছিলাম না, তাই দমে না গিয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে সেটার ওপরে দাঁড়িয়ে ওনার সামনে ওনার সমান হলাম। উনি এবার সত্যি ঘাবড়ে গেলেন আর বললেন, সুইটহার্ট, তুমি ঠিক আছো তো? আমি ছট করে ওনার গলায় একটা কামড় বসিয়ে দিলাম। উনি উফ করে উঠলেন আর বললেন, বউ এটা কি করলাম? আমি ওনার দিকে আবার ঝুঁকে গিয়ে বললাম, আপনার যে বাড়িতে একটা সুন্দরী বউ আছে তার প্রমাণ দিলাম। আর আপনি আজ সিলভার কালারের ব্লেজার পরেছেন কেন? পরনের নজর লাগানোর জন্য? আর না, আরে না বউ, তোমার শাড়ির সাথে ম্যাচিং করে পরেছি। আমি কড়া গলায় বললাম, এখনই এটা বদলে কালো রঙের কিছু পরে আসুন। কি এখন যাবেন নাকি আরও একটা কামড় দেব? আমার ধমকে উনি দ্রুত ওয়াশরুমে ঢুকলেন। আমি ঘরে পায়চারি করছিলাম, হঠাৎ সাইড টেবিল থেকে একটা কাগজের দিকে চোখ পড়ল। তাতে বড় করে ইংরেজি অক্ষরে লেখা অ্যাবসলিউটলি, আর তার পাশে লেখা 20/30 পিস। আমি মনে মনে ভাবলাম, এটা আবার কি হতে পারে? এমন সময় উনি কালো ব্লেজার পরে বেরিয়ে আসলেন। আমি ওনার সামনে গিয়ে চুলে টান দিয়ে ধরলাম আর বললাম, নিলয় তাই না? নেক্সট টাইম যদি কেউ আপনাকে এই নামে ডাকে তবে একদম জানে মেরে ফেলবো, আন্ডারস্ট্যান্ড? মাহির মনে মনে তখন বলছিল, যেই আমি এত মানুষকে খুন করি সেই আমাকে এই পিচ্ছিটা থ্রেট দিচ্ছে। ওয়াও, বউয়ের কাছে থেকে থ্রেট পেয়ে গর্ব করতে করতে নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। ওনার ভাবনার মাঝে আমি চুলে আরও একটু টান দিতেই ওনার হুঁশ ফিরল। উনি বলল, যথাজ্ঞা ম্যাডাম। আমি চুল ছেড়ে দিয়ে কাগজটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? উনি কাগজটা হাতে নিয়ে বললেন, তুমি যেমন আমার ভিটামিন এ, এটা আমার ভিটামিন পি। মানে? ভিটামিন এ হচ্ছে আহিয়া খান আখি, মানে তুমি, যাকে আমি এখনো পুরোপুরি সেবন করতে পারিনি। আর এটা হলো ভিটামিন পি, যা সবসময় আমার শরীরে মিশে থাকে। ওনার কথা শুনে আমি আবারও চুল টেনে ধরলাম আর বললাম, শরীরে মিশে থাকে মানে কি শুনি? আরে বউ ছাড়ো, এটা আমার পারফিউমের নাম। কথায় কথায় চুলটানো কেন? আমি ওনাকে ছেড়ে দিয়ে বাইরে এলাম। উনিও পিছু পিছু আসলেন এবং সরাসরি স্টেজে গিয়ে মাইক হাতে নিলেন। গম্ভীর গলায় ঘোষণা করলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই শুনে রাখুন, আমার নাম মাহির আহমেদ, নিলয় আহমেদ নয়। সো কেউ যাতে আমাকে নিলয় নামে না ডাকে, যদি ডাকে তবে তাকে ডিরেক্ট কবরে শিফট করে আন্ডারস্ট্যান্ড? পাশ থেকে নাদিম মাইকে কেড়ে নিয়ে ঘোষণা করলো, আমাকেও যাতে কেউ নাদিম বলে না ডাকে। আমার নাম মাহিন আহমেদ, আমার বউয়ের এই নাম পছন্দ না, সো কেউ এই নামে ডাকবেন না। ওদের কান্না দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবেই খুনসুটির মধ্যে দিয়ে সারাটা দিন কেটে গেল। এখন আমি ওনার পাশে শুয়ে আছি আর বারবার ঘড়ি দেখছি, কিন্তু ওনার কোনো হেলদোল নেই। উনি মরার মতো ঘুমাচ্ছেন। ঘড়িতে ঘন্টার কাঁটা 12টায় ছুতেই আমি নিরাশ চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, আজ 4টা নম্বরের আমার আটটা নম্বরের আমার জন্মদিন। এটা কি এমপি সাহেব জানেন না?
ও 8 নভেম্বর আমার জন্মদিন, এটা কি এমপি সাহেব জানেন না, নাকি ওনার মনে নেই? এসব ভাবতে ভাবতে এক বুক হতাশা নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হওয়ার পরে উনি আমাকে জন্মদিনের উইশটুকু করলেন না। আমি ওনার ওপর বেজায় রেগে আছি। হঠাৎ উনি কোথা থেকে এসে বললেন, বউ রেডি হও তো, আমরা একটু বের হব। আমি মুখ ঘুরিয়ে বললাম, আমি কোথাও যাব না, আপনি যান। আমার কথা শেষ না হতে উনি আমাকে পাজা কোলে করে তুলে নিলেন। আমি নিজেকে ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করেও পারলাম না। উনি আমাকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে শুরু করলেন। আজ ড্রাইভারকেও সাথে নিলেন না। অভিমানে আমি ওনাকে কোনো প্রশ্নই করলাম না। হঠাৎ উনি একটি অনাথ আশ্রমের সামনে গাড়ি থামালেন। উনি নামতেই একদল বাচ্চা আর কিছু দম্পতি ওনার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি কিছুই বুঝতে পারলাম না। উনি আমার কাছে এসে বললেন, শুভ জন্মদিন পিচ্ছি বউ। সরি, শুধু বউ। এখন তো তুমি বড় হয়ে গেছো, আর পিচ্ছি বলে ডাকা যাবে না। আমি অবাক হয়ে তাকালাম আর বললাম, আমার জন্মদিনের কথা মনে আছে? মনে থাকবে না কেন? তাহলে রাত 12টায় উইশ করলেন না কেন? রাত 12টায় উইশ করাটা আমার কাছে বড্ড ছেলে মানুষই বলে মনে হয় নয়ন। তাহলে সকালে করলেন না কেন? সকালে করলে কি তুমি এত সুন্দর সারপ্রাইজটা পেতে? আমি উৎসুক হয়ে বললাম, কিসের সারপ্রাইজ? উনি চারপাশে দেখিয়ে বললেন, দেখো এখানে কত অনাথ বাচ্চা, আর এখানে যাদের দম্পতি হিসেবে দেখছো তাদের কখনোই কোনো সন্তান হয়নি। আজ তোমার 18তম জন্মদিনে উপলক্ষে আমি আজ দেশ বিদেশে মিলিয়ে মোট 18,000 অনাথ বাচ্চাকে তাদের মা বাবা খুঁজে দিয়েছি। দেখো নয়ন, আমি যখন পৃথিবীতে থাকবো না, তখন তো হয়তো কেউ বাচ্চা পাওয়ার আনন্দে আর কেউ সন্তান পাওয়ার আনন্দে তোমার কথা স্মরণ করবে। আমি চাই আমি না থাকলেও আমার বাটারফ্লাইয়ের জন্মদিনটা সবাই মনে রাখুক। ওনার কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো। ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আজ আবারও মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। কিছুক্ষণ পর উনি আমাকে নিয়ে বাসায় ফিরলেন। দ্বিতীয় তলার একটি রুমের সামনে নিয়ে আমাকে ইশারা করলেন দরজা খুলতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। রুম ভর্তি শুধু বই আর বই। দরজার ওপর সুন্দর অক্ষরে লেখা নয়নের লাইব্রেরি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এটা কি নয়ন সাহেব? উনি পেছন থেকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললেন, নয়নের লাইব্রেরি। এমন এক লাইব্রেরিতেই আমি আমার নয়নকে খুঁজে পেয়েছিলাম। যেখানেই আমার প্রথম প্রেম, প্রথম ছোঁয়া। তুমি আমার জীবনের সেরা উপহার। তাই যেখানে তোমাকে পেয়েছি সেই জায়গাটাও আমার কাছে স্পেশাল। এখানে এলে আমাদের সব স্মৃতি তোমার মনে পড়বে। আমি বিস্ময় নিয়ে বললাম, তাই বলে আপনি আজ তো একটা লাইব্রেরি তুলে নিয়ে আসবেন? তুমি চাইলে শুধু লাইব্রেরি না, আকাশের চাঁদটাও এনে দিতে পারি। আমি দুষ্টুমি করে বললাম, তাহলে আমাকে আকাশ থেকে আসল চাঁদটাই এনে দিন। আমার কিন্তু অরিজিনাল চাঁদটাই চাই। আমার কথা শুনে উনি হাসলেন। তারপর আমাকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করালেন। আয়নার দিকে ইশারা করে বললেন, ওই যে দেখো, একদম 100% অরিজিনাল চাঁদ। আমি রাগি চোখে তাকিয়ে বললাম, মজা করছেন? ওটা তো আমি। উনি দুষ্টু হাসি দিয়ে বললেন, আমার চাঁদ তো তুমি, একদম নিষ্পাপ এক চাঁদ। ওনার কথা শুনে আমার পুরনো সে চিঠির কথা মনে পড়ে গেল, যেখানে আমি লিখেছিলাম আমার স্বামী আকাশের চাঁদ দেখিয়ে আমাকে বলবে যে তুমি আমার নিষ্পাপ একটা চাঁদ। আর ওনার কাছে তো আমিই চাঁদ। তারপর আমি যখন ভাবনা কাটিয়ে ওনার দিকে তাকালাম, উনি তখন মিটে হাসছেন। এখানেই শেষ করছি পর্ব সংখ্যা 22। তো নিলয় আহমেদের গল্প পড়ে তার সম্পর্কে জেনে এখন এই ঘন্টায় ইচ্ছে করছে আমার গাইতে, ऐसा ঘরওয়ালা মিল যায় তো ঘরওয়ালি মারানি। আচ্ছা, তো এখানে আমি কি বলবো, অনেকটাই সুন্দর গল্প একটা। এমন মানুষ কয়জন পায়? আর সত্যি এরকম মানুষ ভাগ্যের ব্যাপার। আর স্পেশালি আমার হাইট ও 5 ফুট 4।
তো আমিও চাই ভাই একটা 6 ফুটের ছেলে আসে। আচ্ছা তোমরা তোমাদের হাইট বলে যাও, দেখি দেখি কার কার কেমন হাইটের পার্সন লাগবে সেটাও বলে যাবে, আমার সাথে কার মিল আছে সেটাও দেখি। তো হ্যাঁ, এটা অনেকটা ইমোশনাল। তোমার বার্থডেতে তোমার হাজবেন্ড তোমাকে কত সংখ্যা ছিল মনে নেই, সংখ্যাটা যদি কি কারোর মনে থাকে তাহলে কমেন্টে জানাবে। অতগুলো অনাথ বাচ্চাকে বাবা মা পাইয়ে দিয়েছে, এটা কম গর্বের না নিজের হাজব্যান্ড হিসাবে। ঠিক আছে, এমন ভাগ্যবান পুরুষ পাওয়া, সরি এমন ভাগ্যবতী আমরা না যে এমন একটা পুরুষ পাবো। সত্যি গল্পটা খুব সুন্দর সাজিদা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা গল্প উপহার দেওয়ার জন্য। গল্পটা খুব সুন্দর। তো এই গল্পের সাথে কিছু কিছু আমি লাইন পেয়েছি যেগুলো আমি অন্য গল্পতেও পড়েছি, যদিও আপনার গল্পটা অনেক দিন আগে লেখা। উপন্যাসের লাইন কমন পাওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই তাতে। গল্পটা খুব সুন্দর। আমার স্পেশালি নিলয় আহমেদের কিছু কিছু গল্প মানে কথা আছে, খুব ভালো লেগেছে। আর দুই ভাই তো পুরো সেম, কি বলবো, দুজনেই বউ পাগল বউ ভক্ত। এমনই একটা বউ ভক্ত বর তো আমরাও চাই আমাদের জীবনে, জানি না পাবো কি না, আল্লাহ তাআলা তৈরি করেছে কিনা সেটাও জানি না। তবুও আমার প্রশ্নের উত্তরগুলো সবাই জানি যে কমেন্টে। ওকে, আমার ছোটজন ভিউয়ার্স দেখে। ওকে বাই। আমার কথা বলার ভুল ত্রুটি থাকলে মাফ করে দিও। ওকে বাই।